গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে আমাদের ইউনিভার্স তথা মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো, সবার শেষে গিয়ে সেটা কিভাবে ধ্বংস হবে, সায়েন্স এর কি ব্যাখ্যা দিচ্ছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট আমরা দেখব মহাবিশ্ব বলতে আমরা কি বুঝি, তারপরে দেখব বিগ ব্যাং থিওরি কি, সেটা আমরা আমাদের নিজের ভাষায় বোঝার চেষ্টা করব। তারপরে ফাইনালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম যে রয়েছে, যেখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্নভাবে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এতটা সোজাভাবে আলোচনা করব যে তোমরা যদি ক্লাস শেষে নিজে থেকেও ভুলার চেষ্টা করো, তথাপিও তোমরা কি করতে পারবে না, সেগুলো ভুলতে পারবে না। চলো একবার শুরু করি। তাহলে এবার আমরা দেখছি কি আমাদের যে ইউনিভার্স বা মহাবিশ্ব রয়েছে সেটা বলতে আমরা কি বুঝি, তার বিস্তার কতটা সেটা। আমি ধরে নিলাম তোমরা কোনো এক রুমে বসে রয়েছো, সেই রুম থেকেই শুরু করছি। রুম থেকে শুরু করব, ইউনিভার্স পর্যন্ত আমরা যাব। আমরা জানি কয়েকটা রুম মিলে তৈরি হয় কি একটা বাড়ি, কয়েকটা বাড়ি মিলে তৈরি হয় একটা পাড়া, কয়েকটা পাড়া মিলে তৈরি হয় একটা গ্রাম, কয়েকটা গ্রাম মিলে তৈরি হয় কি একটা থানা, কয়েকটা থানা মিলে তৈরি হয় একটা ব্লক, কয়েকটা ব্লক মিলে তৈরি হয় একটা ডিস্ট্রিক্ট, আবার কয়েকটা ডিস্ট্রিক্ট মিলে তৈরি হয় কি একটা স্টেট। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল একটা কি আমাদের স্টেট। এই ওয়েস্ট বেঙ্গল স্টেটের মতো আরো অনেক স্টেট কেন্দ্রশাসিত অঞ্চল মিলে তৈরি হয় কি একটা দেশ, যেটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়ার মতো আরো অনেক দেশ মিলে তৈরি হয় কি একটা মহাদেশ। যেমন আমাদের এশিয়া একটা কি মহাদেশ। এশিয়া মহাদেশে মোট 48টি কি রয়েছে দেশ রয়েছে। আবার কয়েকটা মহাদেশ মহাসাগর মিলে তৈরি হয় কি একটা গ্রহ। আবার কয়েকটা গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহণপুঞ্জ সবগুলো মিলে তৈরি হয় কি একটা সোলার সিস্টেম, যার কেন্দ্রে থাকে একটা স্টার বা নক্ষত্র। যেমন আমাদের সোলার সিস্টেমে রয়েছে কে মিডিলে সূর্য, তাকে কেন্দ্র করে বাকি সবগুলো কি চক্কর কাটছে। আবার আমাদের যে সূর্য রয়েছে এই রকম আরো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কি রয়েছে স্টার রয়েছে। আবার অনেকের কি রয়েছে আমাদের সোলার সিস্টেমের মতো সোলার সিস্টেমও রয়েছে। অসংখ্য স্টার বা নক্ষত্র, তাদের সোলার সিস্টেম সব মিলে তৈরি হচ্ছে কি এক একটা গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সি নাম হচ্ছে কি মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো আরো অসংখ্য কি রয়েছে, আরব খারব কি রয়েছে গ্যালাক্সি রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ অসংখ্য কি রয়েছে গ্যালাক্সি রয়েছে। এই অসংখ্য গ্যালাক্সির মধ্যে কিছু আবার নিজের মধ্যে কি গ্রুপ তৈরি করে। যেমন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি একটা কি লোকাল গ্রুপ রয়েছে। সেই গ্রুপে এখন পর্যন্ত কটা রয়েছে 54 গ্যালাক্সি রয়েছে। এই লোকাল গ্রুপগুলো মিলে আবার কি তৈরি করে একটা কি করে ক্লাস্টার তৈরি করে। আবার শত শত ক্লাস্টার মিলে তৈরি করে কি সুপার ক্লাস্টার। কি বললাম সুপার ক্লাস্টার, ক্লাস্টার আর এটা হচ্ছে সুপার ক্লাস্টার। আবার অসংখ্য সুপার ক্লাস্টার মিলে তৈরি হয় কি আমাদের ইউনিভার্স। এখন পর্যন্ত যতটা আমরা আবিষ্কার করতে পেরেছি সেটা হলো এই পর্যন্তই। কিন্তু যদি আমরা বিগ ব্যাং থিওরি হিসেবে দেখি, এখনো বলছি কি আমাদের মহাবিশ্ব এখনো পর্যন্ত বিস্তার লাভ করেই চলেছে। তাহলে আজকে যতটা আমরা আবিষ্কার করতে পেরেছি সেটা হচ্ছে কি এটাকেই আমরা এখন ধরে নিলাম কি আমাদের ইউনিভার্স। তাহলে আমাদের রুমের তুলনায় এই ইউনিভার্স তার বিস্তার অনেক বেশি। আর ইউনিভার্সের তুলনায় আমরা খুবই নগণ্য এক প্রাণী। এর মধ্যে যদি আমরা দেখি এগুলো এক একটা কত বড়, আমি এই গ্যালাক্সি দিয়েই বললাম। মনে করো আমি একটা গ্যালাক্সিকে ধরলাম যে এর ডিস্টেন্সটা কত, সেটাই যদি আমরা দেখি, বলে এই মাথা থেকে যদি আমি এই মাথায় যেতে চাই তাহলে আমাকে সময় লাগবে কত 100 লাইট ইয়ার। কত 100 লাইট ইয়ার। তাহলে আর লাইট ইয়ার মানে কি বুঝি আমরা, লাইট এক বছরে যতটা ডিস্টেন্স ট্রাভেল করে সেই ডিস্টেন্সটা হচ্ছে কি 1 লাইট ইয়ার। আর আমরা জানি লাইটের স্পিড কত 3 লাখ পার সেকেন্ড। এক সেকেন্ডে 3 লাখ যায়, সেই হিসেবে এক বছরে যতটা যাবে ততটা হচ্ছে কি 1 লাইট ইয়ার। এইরকম 100 লাইট ইয়ার লাগবে তবে তুমি এই মাথা থেকে এই মাথায় কি যেতে পারবে। তাহলে দেখো
আমাদের ইউনিভার্সটা কত বড়। এখানে তাহলে আমরা কি কি খেয়াল রাখবো যেগুলো বারবার এক্সামে আসে? এক নম্বর হচ্ছে, এটা আমাদের যে গ্যালাক্সি রয়েছে, এই গ্যালাক্সিটার নাম হচ্ছে কি মিল্কি ওয়ে গ্যালাক্সি। কি বললাম? এর নাম হচ্ছে কি মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমরা কোন গ্যালাক্সিতে রয়েছি? মিল্কি ওয়ে গ্যালাক্সি। তার কোন এক পয়েন্টে আমি এইরকম জায়গায় ধরলাম আমাদের কি রয়েছে, সান রয়েছে। সান হচ্ছে কি আমাদের পৃথিবীর নিকটতম স্টার বা নক্ষত্র। এবার যদি কোশ্চেন জিজ্ঞেস করে, মনে করো এরকম জায়গায় একটা রয়েছে স্টার, যেটা কি আমাদের সূর্যের নিকটতম স্টার। পৃথিবীর নিকটতম স্টার হচ্ছে সূর্য, আর সূর্যের নিকটতম অর্থাৎ তার প্রতিবেশী যদি আমরা বলি, তাহলে যে স্টারটাকে দেখতে পাবো তার নাম হচ্ছে কি প্রক্সিমা প্রক্সিমা সেন্টারি। প্রক্সিমা সেন্টারি। এখানে তিনটে জিনিস দেখতে পেলাম। এরপর যদি আমরা আসি যে আমাদের গ্যালাক্সি হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সির নিকটতম গ্যালাক্সি কি? মনে করো এটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, তার নিকটতম এরকম জায়গায় ধরলাম আমি একটা গ্যালাক্সি রয়েছে, তার নাম হচ্ছে কি অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি হচ্ছে কি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির নিকটতম গ্যালাক্সি। এরপরে যদি আমরা দেখি আমরা কোন ক্লাস্টারে রয়েছি, তাহলে আমরা বলবো কি ভির্গো ক্লাস্টার। আমরা কোন ক্লাস্টারে রয়েছি? ভির্গো ক্লাস্টার। আগে বলা হতো যে ভির্গো একটা কি সুপার ক্লাস্টার, কিন্তু এখন বলা হচ্ছে যে না, এ একটা ক্লাস্টার। এরকম আরো অনেক ক্লাস্টার মিলে তৈরি হয় কি একটা সুপার ক্লাস্টার। আমরা যে সুপার ক্লাস্টার রয়েছি তার নাম হচ্ছে কি লানিয়াকিয়া বা লেনিয়াকিয়া সুপার ক্লাস্টারে রয়েছি আমরা। আর কি পড়বো এখানে? আমরা জানি এখানে আমাদের সান বা সূর্য রয়েছে, সে কি করছে মিল্কি ওয়ে যে গ্যালাক্সি রয়েছে তার যে কেন্দ্র রয়েছে, সেন্টার রয়েছে, তাকে কেন্দ্র করে কি করছে এরকম করে চক্কর কাটছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি ইউনিভার্সে কোনো জিনিস স্থির নয়, সবাই কি কাউকে না কাউকে কেন্দ্র করে কি করছে চক্কর কাটছে। সূর্যকে একবার চক্কর কাটতে সময় লাগে কত? 225 মিলিয়ন ইয়ার্স। মিল্কি ওয়ে গ্যালাক্সিকে একবার চক্কর কাটতে সময় লাগছে কত? 225 মিলিয়ন বছর। আর সূর্য যদি আমরা স্পিডটা দেখি কত স্পিডে যাচ্ছে, তাহলে আমরা দেখতে পাবো প্রায় 240 কিমি পার সেকেন্ড। এত স্পিডে যাওয়ার পরেও তার সময় লাগছে কত? 225 মিলিয়ন বছর। আমাদের পৃথিবীর দিনের হিসেবে যদি আমরা হিসেব করি, এই যে একবার চক্কর কাটছে, এটা কি নামে পরিচিত? কসমিক ইয়ার নামে পরিচিত। কসমিক ইয়ার বা এরই আরেকটা নাম হচ্ছে কি গ্যালাকটিক ইয়ার্স। কসমিক ইয়ার বলুক আর গ্যালাকটিক ইয়ার বলুক, সবটা কি একটাই নাম। যে সূর্য গ্যালাক্সিকে এক চক্কর কাটতে যে সময়টা লাগে সেটা কি নামে পরিচিত? কসমিক ইয়ার বা গ্যালাকটিক ইয়ার নামে পরিচিত। সময়টা কত লাগে? 225 মিলিয়ন। স্পিড কত? 240 কিমি পার সেকেন্ড। তাহলে আমরা কি কি খেয়াল রাখবো? আমাদের সুপার ক্লাস্টার নাম লেনিয়াকিয়া, আমাদের ক্লাস্টারের নাম ভির্গো, আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি, তার পাশের গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরপরে এখানে দেখলাম পৃথিবীর নিকটতম স্টার সূর্য, সূর্যের নিকটতম স্টার বা তার প্রতিবেশী, তাহলে আমরা দেখবো কি তার নিকটতম প্রতিবেশী, তার নাম হচ্ছে কি প্রক্সিমা সেন্টারি। এখানে এই কোটা খেয়াল রাখলে যথেষ্ট। এবার আমরা দেখবো এই এত বড় একটা আমরা যে ইউনিভার্স দেখতে পেলাম, এই ইউনিভার্সের উৎপত্তি কোথা থেকে, কোথায় বা এর সূচনা হয়েছিল, এই নিয়ে এখন পর্যন্ত সায়েন্স যত থিওরি দিয়েছে বা যত মতামত দিয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বা বলতে পারো মডার্ন যে থিওরিটা রয়েছে সেটা হচ্ছে কি বিগ ব্যাং থিওরি। থিওরিটার নাম কি বললাম? এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরির মূল কথা কি? যে একটা ডট বা বল থেকেই কি আমাদের এই মহাবিশ্ব বা ইউনিভার্স যে রয়েছে তার উৎপত্তি হয়েছে। এই ডটটা কি ছিল?
এই ডটটা আসলে লাইট আর এনার্জির একটা মিক্সার হচ্ছে কি এই ডটটা। এই টাইনি ডটটা থেকেই আমাদের পুরো ইউনিভার্সের উৎপত্তি। এই ডটটা কি ছিল? সীমাহীন ছিল কি টেম্পারেচার। আর কি ছিল? সীমাহীন ছিল ডেনসিটি, ঘনত্ব ছিল কি, যেমন তাপ ছিল তেমন ছিল তার কি ডেনসিটি। যার কারণে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে কি হয়েছে, হঠাৎ করে এই যে পয়েন্টটা রয়েছে, এই যে ডটটা রয়েছে, সে কি করেছিল? ব্লাস্ট করেছিল বা মহা বিস্ফোরণ ঘটেছিল। মহাবিস্ফোরণ হওয়ার পর 3 মিনিটের মধ্যে কি হয়েছিল? ফার্স্ট মলিকিউল, তারপরে অ্যাটম তৈরি হয়েছে। সেই অ্যাটম থেকে আস্তে আস্তে পুরো মহাবিশ্বের উৎপত্তি হয়েছে। এই থিওরিটা দিয়েছিল ফার্স্ট টাইম, আমরা এটা বলতে পারি ফার্স্ট যে ব্যক্তি ধারণা দিয়েছিল সেই লোকটার নাম হচ্ছে কি জর্জ লেমেত্রি। জর্জ লেমেত্রি। জর্জ লেমেত্রি ফার্স্ট টাইম এই বিগ ব্যাং এর ধারণা দেয়। কিন্তু এই ধারণাটাকে থিওরিতে পরিণত করে যে ভদ্রলোক, তার নাম হচ্ছে কি এডউইন হাবল। এডউইন হাবল ধারণাটাকে আবার থিওরিতে পরিণত করেন। এই হাবল কি করেন? একদিন রাতের আকাশে সে টেলিস্কোপ দিয়ে দেখছে। তিনি হঠাৎ দেখতে পেলেন যে গ্যালাক্সিগুলো রয়েছে, সেই গ্যালাক্সিগুলো একটা গ্যালাক্সি আর একটা থেকে কি দূরে সরিয়ে যাচ্ছে। তিনি একদিন দেখলেন এখানে রয়েছে দুটো গ্যালাক্সি, পরের দিন দেখছেন এইরকম জায়গায় যাচ্ছে, এ আবার এইরকম জায়গায় যাচ্ছে, তারপরের দিন এখানে যাচ্ছে, এ আবার এখানে যাচ্ছে। আস্তে আস্তে কি হচ্ছে, এখানে যে ডিস্টেন্সটা আর এখানকার যে ডিস্টেন্সটা সেটা কি হচ্ছে, বেশি হচ্ছে। এডউইন হাবল এবার বললেন যে জর্জ লেমেত্রি যে কথাটা বলেছে সে ঠিকই বলেছে, কারণ যে জিনিসগুলো আজকে এরকম করে একটা আরেকটা থেকে দূরে যাচ্ছে, সেগুলোকে যদি আমরা আস্তে আস্তে পিছনের দিকে নিয়ে যাই, মনে করো এরকম করে নিয়ে যাই, তাহলে এমন একটা ডট আসবে যে ডটে গিয়ে কি সবাই মিলিত হবে। তাহলে জর্জ লেমেত্রি যে ধারণাটা দিয়েছিল, তাহলে সেই ধারণাটা কি ঠিকই। তখন থেকে কি হলো, এই যে থিওরিটা সবচেয়ে বেশি সবার কাছে কি হলো, স্বীকৃতি পেল যে হ্যাঁ কথাটা ঠিকই। একটা টাইনি বল ছিল, সেখানে সীমাহীন ছিল টেম্পারেচার, সীমাহীন ছিল ডেনসিটি, সেটা হঠাৎ করে একদিন কি হয়েছিল, ব্লাস্ট হয়েছিল। ব্লাস্ট হওয়ার পর থেকে সে এখনো পর্যন্ত কি চতুর্দিকে বিস্তার লাভ করেই চলেছে। এই যে থিওরিটা, সায়েন্সে কোনো জিনিসে কি আজকে যে থিওরিটা রয়েছে সেই থিওরিটা দেখা যাবে ভবিষ্যতে নাও টিকতে পারে। এর থেকে দেখা যাবে অন্য কোনো নতুন থিওরি এলো, এটা চলে গেল। যেমন আমরা দেখেছি আমাদের ইউনিভার্স সম্পর্কে এর আগে আরো প্রায় 6-7টা কি রয়েছে থিওরি ছিল, যেগুলো এখন সাইটে চলে গেছে। মেন জায়গা দখল করে আছে কি আমাদের বিগ ব্যাং থিওরি। তবে এই যে ডটটা রয়েছে, এই যে ছোট একটা ডট বা বল রয়েছে, এটা কোথা থেকে এলো তা নিয়ে এখনো পর্যন্ত কি সায়েন্স কাজ করেই চলেছে। বিজ্ঞানীরা অক্লান্ত কি করে পরিশ্রম করেই চলেছে। এই ডটটা কোথা থেকে এলো সেটা কিন্তু এখনো পর্যন্ত সঠিক মতামত আমরা কি পাইনি। তবু আমরা ধরে নিয়েছি যে কোন একটা ডট থেকে শুরু হয়েছে, এটা সায়েন্স বলছে। বা ধর্মীয় গ্রন্থে কোন গ্রন্থে কি বলেছে আমরা যে সময় পাই কোনোদিন সেগুলো নিয়ে আলাদাভাবে ক্লাস করব। কিন্তু এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি সায়েন্স কি বলছে সেটা আমরা দেখছি, যে আমাদের ইউনিভার্স কিভাবে তৈরি হয়েছে। এখানে কোনটা কোনটা খেয়াল রাখবে, একটা হচ্ছে কে ফার্স্ট টাইম দিয়েছিল আর সেটাকে থিওরিতে পরিণত করেছিল কে, তার হচ্ছে এডউইন হাবল। আজ থেকে কত বছর আগে? 13.8 বিলিয়ন বছর আগের গল্প হচ্ছে এগুলো। এবার আমরা দেখব যে বিগ ব্যাং এর পরে কিভাবে আমাদের মহাবিশ্ব বা ইউনিভার্সের সূচনা হলো। সেটা যখন মহাবিস্ফোরণ হয়েছিল বা বিগ ব্যাং হয়েছিল, তখন সব জিনিস কি হয়েছিল, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এই ঘটনাটাকে যদি আমরা আমাদের ভাষায় বুঝতে চেষ্টা করি তাহলে কি বলবো, মনে করো আমার হাতে একটা বেলুন রয়েছে, বেলুনটা হঠাৎ করে কি হলো, ফেটে গেল। তাহলে তার যে টুকরোগুলো হবে, সেই টুকরোগুলো কি হবে, একটা এইদিকে যাবে, একটা এইদিকে যাবে, একটা এইদিকে যাবে, একটা এইদিকে যাবে। এক কথায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। সঙ্গে সঙ্গে তোমার আরেকটা জিনিস খেয়াল রাখবে যে এই যে টুকরোগুলো রয়েছে, সব টুকরোগুলোর সাইজ কিন্তু সমান হবে না। কিছু বড় হবে, কিছু ছোট হবে, কিছু একদম বড় হবে। ঠিক তেমনই ভাবে যখন আমাদের
কি হয়েছিল? বিগ ব্যাং হয়েছিল। তার ভিতরে যে জিনিসগুলো ছিল সেগুলো কি হয়েছিল? চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তার মধ্যে কিছু কিছু টুকরো ছিল যেগুলো কি অনেকটা সাইজে বড়। আর জিওগ্রাফির ভাষায় যে জিনিসের মাস বা ভর যত বেশি হবে তার গ্র্যাভিটি তত কি হবে? বেশি হবে। মনে করো এইদিকে গেছে, এইদিকে গেছে, এইদিকে গেছে, এইদিকে গেছে, তার মধ্যে আমি এরকম একটা টুকরোকে এখানে দেখাচ্ছি। এবার এই টুকরোটার সাইজ একটু বড়, স্বাভাবিকভাবে তার আশপাশে যে জিনিসগুলো রয়েছে, জিনিস বলতে এখানে কিছু হাইড্রোজেন রয়েছে। আমরা জানি বিস্ফোরণের পরেই ফার্স্ট যে অ্যাটমটা তৈরি হয়েছিল সেটা কিসের? হাইড্রোজেনের। তাহলে এখানে কিছু রয়েছে কি? হাইড্রোজেন, কিছু রয়েছে কি? ধুলোবালি। এইরকম ধুলোবালি আর হাইড্রোজেনের একটা কি রয়েছে? গোলা বা পিণ্ড তৈরি হচ্ছে। সে কি করছে? আস্তে আস্তে তার আশপাশের জিনিসগুলোকে নিয়ে ঘুরছে। ঘুরতে 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 তার মিডিলের যে টেম্পারেচার রয়েছে সেটা কি হয়? অনেকটাই বেড়ে যায়। বাড়তে বাড়তে একটা সময় গিয়ে সে কি হয়? তার যে কোর রয়েছে সেটাই জ্বলতে শুরু করে। জ্বলা বলতে আমরা কি বুঝি? হাইড্রোজেন নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে হিলিয়ামে কনভার্ট হওয়া শুরু হয়। যতক্ষণ পর্যন্ত নিউক্লিয়ার ফিউশন শুরু হয় না ততক্ষণ পর্যন্ত গ্যাস আর ধুলোর যে গোলাটা রয়েছে সেটাকে আমরা কি নামে চিনি? নেবুলা। কি বললাম? এটাকে নেবুলা। যেই মাত্র তাতে আগুন ধরলো, সোজা বাংলা কি? তাতে আগুন ধরলো, জ্বলতে শুরু করলো, নিউক্লিয়ার ফিউশন শুরু হলো, তখনই তার নাম হয়ে গেল কি? প্রোটো স্টার। কি বললাম? প্রোটো স্টার। সবেমাত্র কোর বা সেন্টার কি ধরেছে? আগুন ধরেছে। এখনো পর্যন্ত সবটাই নিউক্লিয়ার ফিউশন শুরু হয়নি, আগুন জ্বলা শুরু হয়নি। তখন পর্যন্ত আমরা কি নামে চিনছি? এটাকে প্রোটো স্টার নামে। যখনই তার সব জায়গায় কি হলো? এবার নিউক্লিয়ার ফিউশন হওয়া শুরু হয়ে গেল, তখনই সেটা হয়ে গেল কি? স্টার। তাহলে ফার্স্ট নেবুলা, তারপরে প্রোটো স্টার, তারপরে হলো কি? স্টার। এবার যে টুকরোটা এখানে অনেক ছোট আছে, অনেক বড় আছে, কোনটা ছোট কোনটা বড়, এরকম অসংখ্য কি রয়েছে? টুকরো রয়েছে। এর মধ্যে যে টুকরোটা সাইজে বড় ছিল সে আস্তে আস্তে এইভাবে কি করলো? এই রাস্তাটা ধরে স্টারে পরিণত হলো। কিছু কিছু ছোট টুকরো রয়েছে, তারাও কি করেছিল? তার আশপাশে যে ছোট জিনিসগুলো রয়েছে সেগুলোকে কি করেছিল? একসাথে করার চেষ্টা করেছিল। কিন্তু সে তার কোর বা কেন্দ্রে কি করতে পারেনি? এতটা টেম্পারেচার করতে পারেনি যেখানে হিলিয়াম, যেখানে হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হবে। অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন শুরু করার মতো যে টেম্পারেচার দরকার সেটা সে করতে পারেনি। তখন সে হয়েছে গ্রহ। স্টার না হয়ে সে হয়েছে কি? প্ল্যানেট। আবার যখন এর থেকে আরো কিছু ছোট টুকরো রয়েছে তারা আবার গ্রহ পর্যন্ত যেতে পারেনি, তারা আবার কি হয়েছে? অ্যাস্ট্রয়েড, ধূমকেতু ইত্যাদি হয়েছে। তাহলে আমরা দেখলাম সবকিছু শুরু হচ্ছে কোথা থেকে? আমাদের এই যে বিগ ব্যাং হয়েছিল সেখান থেকে। যার টেম্পারেচার বেশি ছিল সে নিউক্লিয়ার ফিউশন শুরু করেছিল, যার কারণে কি হয়েছিল? স্টার। তার তুলনায় যেগুলো ছোট একটু ছিল সেগুলো চেষ্টা করেছিল স্টার হওয়ার জন্য, কিন্তু স্টার হতে পারেনি। তারা কি হয়েছে? প্ল্যানেট। তারা হয়েছে কি? প্ল্যানেট। আবার অনেক আছে প্ল্যানেটও হতে পারেনি, তারা আবার হয়েছে কি? হয় কোনো ধূমকেতু, না হয় কোনো গ্রহণপুঞ্জ বা কোনো বামন গ্রহ। তো সবগুলো তৈরি হয়েছে কি? এই আমাদের যে মহাবিস্ফোরণ হয়েছিল সেখান থেকেই। এবার আমরা দেখবো যে আমাদের যে স্টার, কারণ এই হচ্ছে আমাদের গল্পের মেন হিরো। এবার আমরা দেখবো একটা স্টারের লাইফ সাইকেল। সে কিভাবে জন্ম লাভ করে, কিভাবে সে ধ্বংস হয় বা তার শেষ পরিণতি কি হয় সেটা আমরা একটু আগেই দেখলাম যে আমাদের যত স্টার আছে সবগুলো তৈরি হয় কোথা থেকে? নেবুলা থেকে। আর নেবুলা বলতে আমরা কি বুঝি? একটা গোলা যাতে সীমাহীন কি রয়েছে? ধুলো রয়েছে আর গ্যাস রয়েছে। তারা কি করছে? আস্তে আস্তে ঘুরতে আরম্ভ করছে। ঘুরতে ঘুরতে তার যে কেন্দ্র বা কোরটা রয়েছে সেখানে কি হচ্ছে? এতটাই টেম্পারেচার বেড়ে যায় যে গ্যাসগুলো অর্থাৎ হাইড্রোজেন এবার কি হয়? হিলিয়ামে কনভার্ট হওয়া শুরু হয়, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন শুরু হয়ে যায়। যখন নিউক্লিয়ার ফিউশন শুরু হলো তার কেন্দ্রে, সোজা বাংলা বলতে পারি তার কেন্দ্রে যখন আগুন লাগলো, তখন এই পিণ্ডটাকে আমরা কি নামে চিনি? প্রোটো স্টার। স্টার হয়নি এখনো, স্টারের মতো। এবার যখন এই যে প্রক্রিয়াটা
নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়াটা সব জায়গায় শুরু হয়ে গেল, পুরো গোলার ভিতরে আগুন ধরে গেল। তখন সে কি করছে, সেটা স্টারে পরিণত হচ্ছে। কি নামে চিনি আমরা? এটাই হচ্ছে কি স্টার। যতক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকবে, নিউক্লিয়ার ফিউশন চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কি নামে ডাকবো? স্টার নামেই ডাকবো। এবার স্টার তৈরি হয়ে গেল। স্টার তৈরি হওয়ার পরে এর সামনে দুটো রাস্তা, সে কোন দিকে যাবে? হয় এই দিকে যেতে হবে নাকি, না হয় এই দিকে যেতে হবে। কে কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করে তার মাস বা ভরের উপর। যদি তার মাস বেশি হয় তাহলে সে এই রাস্তায় যাবে, যদি তার মাস বা ভর কম হয় সে এই রাস্তায় যাবে। কোন স্টার কোন পথে যায় সেটা ফার্স্ট টাইম ডিসকভার করেন আমাদের একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে কি চন্দ্রশেখর। এই ভদ্রলোক সর্বপ্রথম বলেন যে কোন স্টার কোন দিকে যায়। তিনি একটা লিমিটের কথা বলেন, সেটা কি নামে পরিচিত? চন্দ্রশেখর লিমিট নামেই পরিচিত, যার মান হচ্ছে কি 1.44, প্রায় 1.5। তিনি বলেন যদি কোনো স্টারের মাস আমাদের যে সূর্য রয়েছে, আমাদের সূর্যের মাস বা ভরের তুলনায় 1.5 গুণের কম হয় সে এই রাস্তায় যাবে, আর যদি 1.5 গুণের বেশি হয় তাহলে সে এই রাস্তায় যাবে। তাহলে আমরা একটা ফার্স্ট যে ছোট স্টার গুলো রয়েছে সেইগুলোকে যদি দেখি, একটা ছোট স্টার ফার্স্ট নেবুলা থেকে ছোট স্টার, তারপরে স্টার, এখনো পর্যন্ত ওকে আমরা কি নামে চিনি? ওকে স্টার নামেই চিনি। যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কি আছে? স্টার। আস্তে আস্তে একটা সময় গিয়ে কি হবে? এর ফিউল শেষ হয়ে যাবে, হাইড্রোজেন শেষ হয়ে যাবে। বোঝার সুবিধার্থে মনে করো যে এখানে মনে করো 90% এর কি হয়েছে? ফিউল শেষ হয়েছে, 5% আর অবশিষ্ট রয়েছে। তখন আস্তে আস্তে সে কোথায় যাবে? এই যে রেড জায়েন্ট রয়েছে সেখানে যাবে। তার অবস্থা কি হবে? রেড জায়েন্ট। এখানে কি হয়, এর যে কোর জোনটা রয়েছে সেখানে ফিউল শেষ হয়ে যায়। আমরা একটু আগে দেখলাম নেবুলার ফার্স্ট আগুনটা ধরেছিল কোথায়? তার যে কোর জোনটা রয়েছে সেখানে। তাই স্বাভাবিকভাবে যেখানে ফার্স্ট শুরু হয়েছিল সেখানে কি হবে? ফার্স্ট আবার শেষও হবে। তাই কোর জোনটায় যখনই এর ফিউল শেষ হচ্ছে আর এ জ্বলতে পারছে না। কিন্তু এখানে দুটো শক্তি রয়েছে, একটা হচ্ছে যে ভিতরের দিকে আসার চেষ্টা করে, আর একটা শক্তি হচ্ছে কি বাইরের দিকে যাওয়ার চেষ্টা করে। এখানে আমরা যতক্ষণ দেখেছি ভিতরের দিকে যে শক্তিটা আসছে তার নাম হচ্ছে কি গ্র্যাভিটি, সর্ব অবস্থায় এ প্রেজেন্ট। এতক্ষণ পর্যন্ত এখানে কি হচ্ছিল? জ্বলছিল, যার কারণে দুটোর মধ্যে ব্যালেন্সটা ঠিক ছিল। এতক্ষণ পর্যন্ত এ জ্বলছিল, জ্বললে কি হবে? হিট এনার্জি সব বার হবে, যার কারণে কি হচ্ছিল? এতক্ষণ পর্যন্ত দুটোর মধ্যে কি ছিল? ব্যালেন্স ঠিক ছিল। একজন ভিতরের দিকে আসছিল, একজন বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু এখানে যখন আসছে তখন দেখছে কি মিডলটায় তার ফিউল নেই, জ্বলতে পারছে না। যখন জ্বলতে পারছে না তখন গ্র্যাভিটি কি করছে? একে চতুর্দিক থেকে চাপ দিচ্ছে, চতুর্দিক থেকে চাপ দিচ্ছে। দিতে দিতে এই যে কোরটা রয়েছে সেখানে এতটাই টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এতক্ষণ হাইড্রোজেন কি হচ্ছিল? হিলিয়ামে কনভার্ট হচ্ছিল। এবার কি হচ্ছে? হিলিয়াম অন্যান্য যে এলিমেন্ট গুলো রয়েছে যেমন কার্বন, কার্বনে কি হচ্ছে? কনভার্ট হওয়া শুরু হয়ে যাচ্ছে। কোথায় হচ্ছে এটা? এর কোর জোনটায়। বাইরে কিন্তু তখনও কি হচ্ছে? হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হচ্ছে, নিউক্লিয়ার ফিউশন চলছে, যার কারণে দেখবে এ কি হচ্ছে? বাইরের সাইডটা আস্তে আস্তে বাড়ছে। আস্তে আস্তে যখন এটা শেষ হয়ে গেল, এবার কোথায় চলে গেল? এই জায়গায়। এই অবস্থাটার নাম কি? প্ল্যানেটারি নেবুলা। এখানে কি হয়? কোরটায় কি হচ্ছে? হিলিয়াম কার্বনে পরিণত হচ্ছে, কিন্তু একটা সময় গিয়ে দেখা যাচ্ছে হিলিয়াম শেষ হয়ে যায়, ফিউল শেষ হয়ে যায়, যার কারণে গ্র্যাভিটি কি করছে? আবার তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরার চেষ্টা করছে। কিন্তু হিসাব মতো এতক্ষণ যে হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়াম কি হলো? কার্বনে। এবার নিয়ম ছিল কি কার্বন থেকে অন্যান্য যে ভারী এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোতে যাওয়ার কথা, কিন্তু এখানে যেতে পারে না। তার কারণ হচ্ছে কি ততক্ষণে এর মধ্যে এতটা আর শক্তি থাকে না, কারণ সাইজটা খুবই ছোট। সে এতটা টেম্পারেচার
উৎপন্ন করতে পারে না, যে কি করবে, কার্বনকে অন্যান্য এলিমেন্টে কনভার্ট করবে। যার কারণে সে কি হয়ে যাচ্ছে, কোলাপস হয়ে যাচ্ছে। সে হঠাৎ করে সব কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আর এর সাইডে যেগুলো রয়েছে সেগুলো কি বাইরে চলে গেল। যাওয়ার কারণে পরবর্তীতে আবার এই যে ধুলোবালিগুলো রয়েছে সেগুলো কি করবে, অন্যান্য নেবুলা তৈরি করতে সাহায্য করে থাকে। আর কোরটা যেটা আছে সেটা আস্তে আস্তে কি হয়ে যায়, কিছুদিন তো জলে যেটা সাদা দেখা যাচ্ছে, তারপরে একটা সময় গিয়ে সে কি হয়, ব্ল্যাক ডোয়ার্ফে পরিণত হয়। তাহলে নেবুলা থেকে এর উৎপত্তি, শেষ হচ্ছে কি ব্ল্যাক ডোয়ার্ফ। এটা হচ্ছে যারা ছোট স্টার তার গল্প। এবার যদি আমরা এই লাইনে আসি, যেগুলো ম্যাসিভ বড় আকৃতির, সে কি করছে, এও যতদিন জ্বলছে তার নাম স্টার। তারপরে একটা সময় গিয়ে কি হচ্ছে, প্রায় শেষের দিকে যখন হাইড্রোজেন, তখন কি হচ্ছে, সে রেড জায়ান্টে পরিণত হচ্ছে। এরও সেম একই কেস, মিডিলটা কি হচ্ছে, চতুর্দিক থেকে গ্র্যাভিটি চাপ দিচ্ছে। এর সাইজ বড়, যার কারণে এর গ্র্যাভিটি সেটাও কি হবে, অনেকটা বেশি হয়। যার কারণে এর কোরটা কি হয়, ওখানে কি হচ্ছিল, হিলিয়াম কার্বনে পরিণত হয়ে ওর অবস্থা ওখানেই শেষ। আর এখানে কি হচ্ছে, কার্বন থেকে আরো অন্যান্য এলিমেন্টে কি হয়, পরিণত হয় বা কনভার্ট হয়। শেষে গিয়ে কি হচ্ছে, একটা সময় গিয়ে এরাও কি করছে, ফিউল শেষ হয়ে যাচ্ছে, ততটা আর টেম্পারেচার উৎপন্ন হচ্ছে না। যার কারণে একটা সময় গিয়ে কি হবে, এই যে কোরটা রয়েছে সেটা কি হয়ে যায়, ব্লাস্ট হয়ে যায়। বিগ ব্যাং যেমন হয়েছিল ঠিক তেমনই ভাবে ওর তুলনায় অনেক ছোট, যদিও কি হয়েছে, সুপার নোভা। ওর কোরটা চলে গেল, ওর যে কোরটা রয়েছে তার সামনে দুটো রাস্তা, হয় এইদিকে যেতে হবে না হয় এইদিকে। যদি ছোট সাইজ হয় সে কি হবে, নিউট্রন স্টারে পরিণত হবে। আর যদি বড় হয় তাহলে সে কি হবে, ব্ল্যাক হোলে পরিণত হবে। আর বাকি যেগুলো রয়েছে এগুলো ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে চলে যাবে, যেগুলো পরবর্তীতে অন্যান্য স্টার তৈরিতে সাহায্য করবে। ব্ল্যাক হোল বলতে আমরা অনেকে মনে করি যে একটা গর্ত হবে, তার ভিতর কি অন্ধকার। আসলে এমনটা নয়। এখানে যেতে যেতে এর গ্র্যাভিটি এতটাই বেড়ে যায় যে ওর মধ্যে যদি কোনো জিনিস আসে তার সবগুলোকে সে নিজের মধ্যে কি টেনে নেওয়ার চেষ্টা করে। এমনকি যদি লাইট যায়, লাইটকেও সে নিজের মধ্যে টেনে নেয়। যার কারণে বলি এটা ব্ল্যাক হোল। স্টার থেকে যে ব্ল্যাক হোলগুলো তৈরি হয় সেগুলোকে আমরা কি নামে চিনি, স্টেলার ব্ল্যাক হোল। স্টেলার ব্ল্যাক হোল। আর যেগুলো ম্যাসিভ ব্ল্যাক হোল, যেগুলো আমরা দেখতে পাই কোথায়, গ্যালাক্সি গুলো যে রয়েছে তার যে কোর জোন, তার সেন্টার রয়েছে, সেগুলো কোনগুলো, ব্ল্যাক হোল। ওগুলোর নাম কি, ম্যাসিভ ব্ল্যাক হোল। ম্যাসিভ ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় বা কিভাবে তৈরি হয়েছে সেগুলো নিয়ে এখনো পর্যন্ত সায়েন্স সঠিক তথ্য দিতে পারেনি। তবে আশা করা যায় ভবিষ্যতে কি এরও তথ্য সামনে আসবে, যে কিভাবে ব্ল্যাক হোল গুলো তৈরি হয়েছে বা তার ভিতরেই কি রয়েছে, সবকিছু নিয়ে আমরা জানতে পারবো। আর এইদিকে রয়েছে কি, ছোট হলে নিউট্রন স্টার। নিউট্রন স্টারের এখানে যখন আবার ম্যাগনেটিক ফিল্ড কি হয়, তৈরি হয়, তখন ওটাকে আর একটা স্টার নামে চিনি, সেটা হচ্ছে কি পালসার। তাহলে এই হলো একটা স্টার কিভাবে তৈরি হয় আর শেষে গিয়ে তার কি পরিণতি হয় তার গল্প। এবার আমরা দেখব স্টার গুলো বিভিন্ন কালারের হয় কেন। বলা হয়ে থাকে যদি কোনো স্টারের যে সারফেস রয়েছে সেই সারফেসের যে টেম্পারেচার, তার উপর ভিত্তি করে স্টার গুলো এক একটার কালার এক এক রকম হয়। যদি কোনো স্টারের সারফেসের টেম্পারেচার খুব বেশি হয় তাহলে সেটাকে কি দেখি আমরা, সেটাকে কেমন দেখায়, সেটা হচ্ছে ব্লু কালার। তার থেকে যদি একটু টেম্পারেচার কম হয়, এটা হচ্ছে কি সারফেসের টেম্পারেচার, কোর জোন যেটা রয়েছে তার টেম্পারেচার নয়, কিন্তু এর থেকে যদি একটু কম হয় সেটাকে ব্লু হোয়াইট দেখায়। আর যদি 6000 বা তার কাছাকাছি কোনো স্টারের সারফেসের টেম্পারেচার হয়, সেটাকে কিরকম দেখায়, ইয়েলো দেখায়। যেমন আমাদের সান, আমরা জানি আমাদের সূর্যের সারফেসের টেম্পারেচার কত, 5800 ডিগ্রি সেলসিয়াস। 5800 ডিগ্রি সেলসিয়াস। যদি এর থেকে আরো কম হয়, অর্থাৎ 4000 ডিগ্রি সেলসিয়াসের কম হয়, তখন সেটাকে কেমন দেখায়, অরেঞ্জ কালার। আর সবচেয়ে কম যদি টেম্পারেচার হয় 3000-এরও কম, তখন কি হবে, সেটা রেড কালার দেখায়। তাহলে আমরা কি বুঝলাম, যদি সবচেয়ে বেশি হটেস্ট স্টার হয় সেটা দেখতে কেমন হবে, ব্লু। আর যদি সবচেয়ে কম টেম্পারেচার হয়, কোল্ডেস্ট স্টার বলে, তখন আমরা কি বুঝবো, তার কালারটা রেড। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা দেখব আমাদের
যে সোলার সিস্টেম রয়েছে সেই সোলার সিস্টেম নিয়ে। ওকে, গুড বাই।